পোড়া বাড়ির ছাদ থেকে বুঝি ছাদ সমেত বৃষ্টি যেন মাথায় ভেঙে পড়ে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি পুরাতন জিন বাড়িটিকে আরও অদ্ভুত করে তুলছিল। এদিকটাতে পরিমল কোনোদিন আসেনি। গ্রামের সমস্ত দিক ঘুরে দেখলেও এদিকে সে কোনো দিন আসেনি। বন্য পথ ধরে নদীর তীরে সাধারণত কেউ মারা গেলে সৎকারের জন্য নদীর তীরটাকে বেশিরভাগ ব্যবহার করা হয়। রাত হতে চলল, তবুও বৃষ্টি থামার ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির অনুভূতি সাবির ও রবিনের চোখ তন্দ্রাচ্ছন্ন করে তুলেছে। যদিও তারা বিকেলে আসার পূর্বে ঘুমিয়েছিল, পরিমলের হঠাৎ লক্ষ্য পড়ল যেখানে নদীর তীরে তারা বসেছিল এক মহিলা চুপচাপ দাঁড়িয়ে আছে। এত ঝড় বৃষ্টির মধ্যে ভিজে চলেছে। এই সাবির, দেখ কেউ দাঁড়িয়ে আছে না, যেখানে আমরা বসেছিলাম, দেখ ওইখানে। কই রে কোনোখানে? আরে ওই তো দাঁড়িয়ে আছে। তুই কি ভেবেছিস ভয় দেখাবি? আমি হলাম শহরের ছেলে, এসব বলে লাভ নেই। না রে, ভয় দেখাচ্ছি না, আমরা বরং চলে যাই। মানে বাইরের দিকে দেখেছিস এত ঝড় বৃষ্টি, যে বাজ পড়ছে তা না আমাদের মাথায় পড়ে। এই রবিন, এই ছেলেটা যেখানে যায় শুধু ঘুমায়, ঘুমের পিছন ছাড়ল না। আরে পরিমল, এখানে যে পোড়া বাড়ি আছে, তুই তো আগে বলিসনি। না রে, আমিও জানতাম না। তবে ভালো হয়েছে, এখন তো আশ্রয় পাওয়া গেল। বোধ হয় কেউ এখানে বাস করে, ভেতরে কেউ বা কারা আছে, চল ভেতরে যাই। না রে, ভেতরে যাব না, এখানেই ভালো, বৃষ্টি থামলে আমরা চলে যাব। তোর শুধু ভয়। রবিন, ওঠ। আপনারা ভেতরে চলে আসুন। বাইরে থেকে যেভাবে বাড়িটা দেখাচ্ছিল ভেতর সম্পূর্ণ অন্যরকম। পরিষ্কার পরিচ্ছন্ন দেয়ালে সাজানো হয়ে আছে কারুকার্য। তিনজন একটা ঘরে বসে নিজেদের মধ্যে কথা বলছিল, কিন্তু মহিলাটিকে আর ফিরে আসতে দেখা গেল না। তিনজনে গল্প করতে থাকলেও পরিমলের বাড়িটা ভালো ঠেকছিল না, তাই সে সাবির ও রবিনকে বলল, দেখ, আমাদের এখানে বেশি সময় থাকা ঠিক হবে না, চলে যাই চল। আরে দাঁড়া, নদীর থেকে কিছুটা দূরে, ঝড় বৃষ্টির রাতে, অন্ধকারে বন্য পথে কিভাবে যাব? সাব্বির, কি বলিস? হ্যাঁ, ঠিক বলেছিস, বৃষ্টিটা একটু থামুক, তারপর না হয় যাওয়া হবে। ওটা কি বাধা রে তোর হাতে? জানি না, তবে আমি জানি এটা 2 বছর ধরে আমার হাতে বাধা আছে। বৃষ্টি থামবে না, আপনারা আজ এখানেই থেকে যান। না না, আমরা চলে যাব, তবে বৃষ্টি থেমে গেলেই। বৃষ্টি থামার লক্ষণ নেই। বিদ্যুতের ঝলকানিতে পোড়া বাড়ির ভেতর পর্যন্ত আলো যেন ঠিকরে প্রবেশ করছে। হঠাৎ চোখ পড়ল তিনজনের নদীর দিকে, মূর্তির মতো চেহারা যুক্ত অনেক পুরুষ মহিলা দাঁড়িয়ে। চেহারাগুলো কি ভয়ঙ্কর! ভালো লাগছে না, চলে যাই চল। সে মহিলাটিকেও অনেক সময় হলো দেখিনি। কিন্তু বৃষ্টি। সে বৃষ্টি হোক, চলে যাই চল, আমাদের এখানে থাকা ঠিক নয়। বাইরের ওই ভয়ঙ্কর রূপ। তা থাক, যা হয় হোক, এখান থেকে আগে বেরোই। চলে যাবি বলছিস, তাই ভালো, চলে যাই চল। ওরা চলে যাবে এমন সময় চারিদিকে অন্ধকার হয়ে গেল। ঘরের ভিতরে যে আলো জ্বলছিল সেটাও বন্ধ হয়ে গেছে। পরিমলের কাছে রাখা টর্চের আলোটা জেলে চারিদিকে একবার ভালো করে দেখে নিল। মনে হলো বাড়িটি কোনো জমিদার বাড়ি, যা তারা এতক্ষণ খেয়াল করেনি। হঠাৎ সে একটা ফটো দেখে শঙ্কিত হয়ে রবিন ও সাবিরকে ডেকে ছবিটির উপর আলো ফেলে ধরল। ছবিটি আর কেউ নয়, এতক্ষণ যে মহিলাটি ঘরে আশ্রয় দিয়েছে এটা তার ফটো। কিন্তু মহিলাটির ছবির নিচে লেখা আছে, জন্ম -1680। ওদের হাত পা অসাড় এলো। এমন সময় উপরের একটা ঘর থেকে একটা কান্নার আওয়াজ থেকে আসতে শুরু করল। এত বৃষ্টি ও ঝড়ো হাওয়াতে ওদের শরীর ভিজে যেতে থাকলো ঘামে। ওরা চলে যাবে বলে ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে। সেই সময় খোলা দরজাটা জোরে শব্দ করে বন্ধ হয়ে গেল। ওরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারল না। কান দ্বিগুণ হয়ে উঠেছে। চারিদিকে দেওয়ালে তার প্রতিধ্বনি পাগল করে তুলছে। এমন সময় কান্না থেমে গেল। ছুটতে ছুটতে একটা ঘরের ভিতর এসে ওরা পড়ল, বুঝতেই পারেনি
ওরা ভেবেছিল সুড়ঙ্গ ধরোই আলোর দিশার সন্ধান পাওয়া যাবে, কিন্তু না, আরো ভয়ঙ্কর জায়গা। একটা পচা গন্ধের স্তূপ। পরিমল টর্চের আলোটা ভালো করে জ্বাললে আলোয় ভেসে উঠল কতগুলো কঙ্কালের দেহ। একটা দেহ দেখে রবিন আঁতকে উঠে। সে চিনতে পেরেছিল দেহটাকে। কিছুদিন আগে ওই লোকটির কাগজে বেরিয়েছে নিরুদ্দেশের খবর। তাহলে নিরুদ্দেশ হয়নি লোকটি। লোকটির পোশাক দেখে মনে হলো শহরের কোনো ভদ্র পরিবারের। দেহটা একেবারে সাদা, কেউ তার সমস্ত রক্ত শুষে নিয়েছে। পচা গন্ধ ছড়ানো তার দেহের পকেট থেকে একটা কার্ড পাওয়া গেল। নাম সৌরিক ভট্টাচার্য, ভূত গবেষক। পাশে পড়ে থাকা একটা ব্যাগ খুলে দেখল ওরা। অনেক জিনিস, যা তারা আগে কখনো দেখেনি। ব্যাগের মধ্যে একটি ডায়েরিও পাওয়া গেল। টর্চের আলোটা